সলমান খান ফিরলো। হ্যাঁ, অবশেষে সলমান খান ফিরলো। কারণ 2009-এর ওয়ান্টেড থেকে 2018 টাইগার জিন্দা হ্যায় পর্যন্ত আমরা সলমান খানকে যেভাবে পেয়েছি এই 9 বছর, সেই 9 বছরের মতনই সলমান খান ম্যাসিভ একটা কামব্যাক করলো। কিন্তু যেটা সবচেয়ে বেশি আমার খারাপ লাগলো যে আর মুরগদাস এত বড় মাপের একজন ডিরেক্টর, যাকে নিয়ে আমি আমার যতগুলো সিকান্দার কেন্দ্রিক ভিডিও রয়েছে, টিজার, দুটো টিজার, ট্রেলার বা গানের ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু ডিরেক্টরের ওপর একটা আলাদা কনফিডেন্স রেখেছিলাম। হ্যাঁ, ডিরেক্টর তার কাজ করেছে কিছুটা, কারণ অ্যাকশন কোরিওগ্রাফিতে ফাটিয়ে দিয়েছে, যেটা লাস্ট টাইগার জিন্দা হ্যার পর থেকে অ্যাকশন কোরিওগ্রাফিতে সলমানকে কেউ এইভাবে প্রেজেন্ট করতে পারছিল না, যার জন্য রেস 3 থেকে শুরু করে ভাইজা রাধে রাধে সব ফ্লপ খেয়ে গেছিল। এবং তার সাথে সাথে তো তাকে নিয়ে যেসব রিউমারগুলো ছড়িয়েছিল সেগুলো তো বাদই দিন। কিন্তু ঘটনা হচ্ছে সলমান খানকে আমরা ওয়ান্টেড থেকে যে নতুন সলমান খানকে আমরা পেয়েছিলাম, যে সলমান খান পরপর ব্লকবাস্টার দিচ্ছিল, বলে বলে ব্লকবাস্টার দিচ্ছিল, ওয়ান্টেড বলুন, রেডি বলুন, দবং বলুন বা দবং 3 বলুন, সুলতান বলুন, বজরঙ্গি ভাইজান বলুন, যে বলে বলে, যে বডিগার্ড বলুন, বলে বলে ব্লকবাস্টার দিচ্ছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সলমান খান কোথাও টাইগার জিন্দা হওয়ার পর হারিয়ে গেছিল। টাইগার 3-তে সেরকমভাবে ফিরতে পারেনি, কারণ টাইগার 3-তে ইমরান হাশমির পারফরমেন্স নিতে পারেনি। ঠিক এখানেই আমার পয়েন্ট, কারণ প্রোটাগনিস্ট নির্ভর করে, প্রোটাগনিস্টের সমস্ত অ্যাকশন, সমস্ত কিছু নির্ভর করে অ্যান্টাগনিস্টের ওপর। আপনি একটা ছবি একটা হিরো কেন্দ্রিক হতেই পারে, হ্যাঁ, একটা সুপারস্টারকে কেন্দ্র করে একটা সিনেমা হচ্ছে, খুব ভালো কথা, সেই সুপারস্টারই সব সেই সিনেমার, তাকে ঘিরেই কাহিনী, মানে মেগাস্টার সুপারস্টার যাই বলুন না কেন, তাকে ঘিরেই কাহিনী, সেই সব কিছু। কিন্তু ঘটনা হচ্ছে যদি ভিলেনটা সঠিক না হয়, আজকে যদি আমজাদ খান গব্বর সিং এর রোলটা না করতো, তাহলে শোলেতে যতই জয়বীরু বা সঞ্জীব কুমার থাকতো, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থাকতো, তাহলে কি শোলে জমতো? তো এক্স্যাক্টলি সেখানে কিন্তু জয়বীরও তখনই পারফর্ম করতে পেরেছে, বা ঠাকুর সঞ্জীব কুমার তখনই পারফর্ম করতে পেরেছে যখন গব্বর সিং উল্টো দিকে আমজাদ খান প্লে করেছে। তো এইরকমভাবে অ্যান্টাগনিস্টের ওপর কিন্তু প্রোটাগনিস্ট ডিপেন্ড করে, বা সুপারস্টার বা হিরো সবসময় কিন্তু নির্ভর করে ভিলেনের উপর। আর যেখানে আর মুরগদাস তার জীবনের যে দুটো সেরা ছবি, মানে আরও অনেক ছবি আছে তার জীবনের ক্যারিয়ারের, কিন্তু যে দুটো সেরা ছবি গজনি এবং থোপক্কি, যে দুটো থেকে তিনি আবার সেটাকে হিন্দিতে রিমেক করেছিলেন, গজনি রিমেক করেছিলেন, মানে গজনি অরিজিনালি তো সুরিয়ার ছবি, এবং সেটা হিন্দিতে যখন রিমেক করেছিলেন, উনি অফিসিয়াল রিমেক করেছিলেন, আর মুরগদাস নিজেই ডিরেক্ট করেছিলেন দুটো ছবি। তো সেইখানে প্রদীপ রাওয়াত ছিল আমাদের ভিলেন, আমরা সবাই জানি, দুটো ছবিতেই প্রদীপ রাওয়াত ভিলেন ছিল। গজনি যেটা তামিল ভার্সন ছিল, সেখানে তো প্রদীপ রাওয়াতের ডাবল রোল ছিল, আর হিন্দিতে আমির খান একটা প্রদীপ রাওয়াত চেয়েছিল, মানে একজন ভিলেন চেয়েছিল, তো এক্স্যাক্টলি তাকে একজনভাবেই প্রেজেন্ট করা হয়েছিল। এবং প্রদীপ রাওয়াতের এগেনস্টে দাঁড়িয়ে আমির খানকে কিন্তু সেই লেভেলের ফিজিক তার তৈরি করতে হয়েছিল, এবং সেই সময় গজনির যে ডায়েট চার্ট ছিল আমির খানের, সেটা আপনারা খুঁজে পড়ে দেখতে পারেন আমির খানকে কতটা মানে ফিজিকটাকে তৈরি করতে হয়েছিল, তার বডিটাকে কতটা ডেভেলপ করতে হয়েছিল এই প্রদীপ রাওয়াতের মতন একজন ভিলেনের এগেনস্টে লড়াইয়ের জন্য, যেটা আমরা গুলামে দেখেছিলাম শরৎ সাক্সেনার সাথে আমির খানের যে লাস্ট ক্লাইম্যাক্সটা। তাও তো গুলামে একটা বাচ্চা ছেলে কিভাবে একটা অত বড় একটা পাহাড়ের মতন ভিলেনকে মারলো সেটা দেখানো হয়েছিল, কিন্তু গজনির ক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল। ঠিক থুপক্কিতেও তাই। থুপক্কিতে আমরা থলপতি বিজয়ের এগেনস্টে ভিলেন হিসেবে দেখেছিলাম কিন্তু আমরা বিদ্যুৎ জামওয়ালকে, যেটা কাটে টাক্কর হয়েছিল, যে বিদ্যুৎ জামওয়াল ভার্সেস থলপতি বিজয়, যেটা হলিডে যখন হলো তখনও অক্ষয় কুমারের এগেনস্টে, আমি নাম ভুলে যাচ্ছি ছেলেটার, যে ভিলেন হয়েছিল, সেও কিন্তু কাটে টাক্কর দিয়েছে। কিন্তু এখানে সত্যারাজ কেন সত্যারাজ, আমি এটাই ভেবে পেলাম না। কারণ বাহুবলী 2 রিলিজ হওয়ার আগে একটা ডায়লগ উঠেছিল যে কটপ্পা নে বাহুবলীকে কিউ মারা। তো ঠিক এখানেও একটা বক্তব্য উঠতে পারে যে कटप्पा ने सिकंदर को क्यों लोगों के सामने छोटा किया। কারণ সত্যারাজের মতন ভিলেন সলমানের এগেনস্টে কখনো চলে না। সলমানের এগেনস্টে কারা ভিলেন হয়েছে? সোনু সুদ ভিলেন হয়েছে। সলমানের এগেনস্টে ভিলেন হয়েছে প্রকাশ রাজ। সলমানের এগেনস্টে ভিলেন হয়েছে রণদীপ হুডা। তো এক্স্যাক্টলি সলমানের এগেনস্টে ভিলেন হতে হবেও সলমানের মতন কোনো একটা কাটে টাক্কর। হ্যাঁ, কিকে নওয়াজুদ্দিন সিদ্দিকী করে গেছিল, কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকী সেই লেভেলের পারফরমেন্স দিয়েছিল কিকে। আমি সত্যারাজকে ছোট করছি না,
হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সত্যরাজ স্যার ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সত্যরাজ স্যার এর আগেও প্রচুর ভিলেন করেছে। কাটাপ্পা সিনেমা মানে কাটাপ্পার চরিত্রে বাহুবলীতে অভিনয় করার আগেও সে প্রচুর ভিলেন করেছে, প্রচুর পজিটিভ চরিত্র করেছে, কিন্তু বাহুবলী থেকে সে ইন্ডিয়া নোন হলো এবং তার সত্যরাজ নামটা মানুষ ভুলে গিয়ে কাটাপ্পা নামটা তাকে বেশি পপুলার করলো। কিন্তু সিকান্দারের মতন একটা সিনেমা যেটাতে সলমান খানের কামব্যাক মুভি এবং যেখানে সলমান ফিরছে এত বছর পরে এবং যেখানে এয়ার মুরুগদাসের মতন ডিরেক্টর রয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে যার হিরো এবং ভিলেন দুটো চয়নই পারফেক্ট থাকে, সেখানে দাঁড়িয়ে সলমান খানের এগেনস্টে সত্যরাজ যায় না। দ্বিতীয়ত রশ্মিকা মন্দনার সাথে সলমান খানকে কোনোভাবেই ঠিক জমলো না, কারণ রশ্মিকাকে আমরা আল্লু অর্জুন বা রণবীর কাপুর মানে রশ্মিকার জেনারেশনের প্রায় জেনারেশনের অভিনেতাদের সাথে দেখে দেখে এতটাই যে সলমান খানের সাথে আছে না রশ্মিকাকে খুব বাচ্চা লাগলো, মানে একেবারে খুব ছোট লাগলো। যদিও রশ্মিকা খুব ডেভেলপড অ্যাক্ট্রেস, সে ফাটিয়ে একটা পারফর্ম করেছে এবং সলমান খানও তার সাথে যতটা পেরেছে নিচে এসে অভিনয় করেছে, মানে ডাউন টু আর্থ হয়ে অ্যাক্টিং করেছে। এবং তার সাথে সাথে প্রীতম চক্রবর্তীর মিউজিকে প্রীতম চক্রবর্তীকে অনেকে দোষ দিচ্ছে যে মিউজিক ভালো হয়নি। আরে ভাই, একটা লোক 20-25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে মিউজিক ডিরেকশন করছে, একটার পর একটা হিট দিচ্ছে, তো সেই লোক তার কত দেবে? একটা লোকের 2 দশক মানে প্রায় 25 বছর হয়ে গেল প্রীতমের ইন্ডাস্ট্রিতে, তো এবার তো লোকটার ফুরিয়ে যাওয়ার সময় হয়েছে। তবুও তো সে মেহরাজাবি হিট করিয়ে দিয়েছে, বোম বলে হিট করিয়ে দিয়েছে, নাচে সিকান্দার হিট করিয়ে দিয়েছে, তো এক্স্যাক্টলি এগুলো হিট করিয়ে দিয়েছে। কিন্তু ফ্যামিলি ড্রামা বা প্লট এগুলো একটু স্লো রান করেছে, কারণ এয়ার মুরুগদাস কোথাও কেন আমির খান স্ক্রিপ্টে নিজে কলম চালায় এইবার আমরা বুঝতে পারি। কারণ আমির খান কেন স্ক্রিপ্টে কলম চালায়, কারণ এই কারণেই স্ক্রিপ্টে কলম চালায় আমির খান, যেহেতু এই স্ক্রিপ্টের ড্রব্যাকগুলো যেসব ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটাররা তারা তো আবেগ দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে ফেলে, তো এক্স্যাক্টলি সুপারস্টার যে সে স্ক্রিপ্টটা পড়তে গিয়ে বোঝে যে এখানে তার স্টারডাম কোথায় খাটো হচ্ছে, তো এক্স্যাক্টলি সেই রকম করে সে তার স্ক্রিপ্টের ওপর একটা পেন চালায়। তো এক্স্যাক্টলি সেটা সলমান খান করে না, যেটা অন্যরা কেউ করে না, শাহরুখ খানও করে। যার জন্য পাঠান, শাহরুখ খানের যখন কামব্যাক মুভি হলো 2023-এ, 2018-র পর পাঠান দিয়ে যখন সে 2023-এর শুরুতে কামব্যাক করলো, তখন কিন্তু এটাও মনে রাখবেন সলমান খানের এগেনস্টে ভিলেন কে ছিল? জন আব্রাহাম ছিল ভিলেন। তো এক্স্যাক্টলি জওয়ানের ক্ষেত্রেও তাই, আমরা জওয়ানের ক্ষেত্রে কিন্তু একটা মানে কাকে ভিলেন পেয়েছি? আমরা বিজয় সেতুপতিকে ভিলেন পেয়েছি। তো এক্স্যাক্টলি ওই বারবার বলছি, অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্টের লড়াই হচ্ছে সিনেমা। এই দুটোর যে কোনো একটা যদি পারফেক্ট না হয় না, আপনি যতই গান ঢালুন, যতই অ্যাকশন কোরিওগ্রাফি ঢালুন, যতই যা খুশি করুন না কেন, যত কাঁড়ি টাকা খরচা করুন না কেন, ছবি কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, একজন সুপারস্টার, সে এত বড় মেগাস্টার, সে একা ঘাড়ে সিনেমাটাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তাও ভিলেন হিসেবে আরেকজনকে দরকার ছিল বা একটা তাকতবর ভিলেন দরকার ছিল। এইখানে ভিলেন সত্যরাজ যায় না। তো এক্স্যাক্টলি সিনেমা দারুণ হয়েছে, ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা, মাস মশালা মুভি। যারা সলমান খানকে 2018-র পর থেকে খুব মিস করছিলেন, তাদের জন্য এই ছবিটা একদম পারফেক্ট ছবি। সিকান্দার ব্লকবাস্টার, অনেকেই বলছে ডিজাস্টার না, আমার কোথাও মনে হচ্ছে না সিকান্দার ডিজাস্টার হবে। সিকান্দার এমন একটা ছবি, যে ছবিটা হয়তো আজকে মনে হচ্ছে, মানে ফার্স্ট ডে রিলিজের দিন মনে হচ্ছে যে ছবিটা চললো না, কালকে ঈদ আছে, ঈদের দিনকে অন্যরকম, বা পরশু ঈদের একটা অংশ আছে, তো এক্স্যাক্টলি তারপর থেকে কিন্তু ছবি হাইপ তুলবে। ফেস্টিভ্যাল মুডটা কেটে যাওয়ার পর ছবি কিন্তু দুর্ধর্ষ হবে, ব্লকবাস্টার হবে, এবং এই ছবি সলমান খানের কামব্যাক মুভি হলো। তো অবশ্যই এয়ার মুরুগদাসের কাছে আরও কিছু আশা ছিল, যেটা পূর্ণ হলো না, কিন্তু সলমান খান ফাটিয়ে দিয়েছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং বিজনেস আপডেটগুলো নিয়ে, ট্রেড আপডেটগুলো নিয়েও আসছি সিকান্দারের। নমস্কার।